দেখছেন কত সুন্দর লাগছে, একদমই সহজ। আর এই সসটা যদি একটু কষ্ট করে করে রাখি, এটা চাইলে একটাও নিতে পারবেন, বেশি চাইলে বেশিও নিতে পারবেন, একদমই মানে ঝরঝরা। এইভাবেই দিতে হবে, না দিয়ে রেখে দেবেন, আর কোনো রকম কিছু করতে হবে না। এখন একটু কেটে দিচ্ছি, যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন আর আমার রাখতে অসুবিধা হবে না। কালকে যে টমেটোগুলো নিয়ে আসছিল ওগুলো আজকে ফ্রোজেন করব, তো আম্মু এখানে পরিমাণ মতো টমেটো নিয়ে নিচ্ছে। সবটা করব না, মানে একটা বার আরেক রকমের করব, তো এখন যেটা করব সেটার জন্যই নিচ্ছি। রমজান তো প্রায় চলেই আসলো, তো এই কাজটা অনেক মানে তাড়াতাড়ি করতে হবে। রমজানের আগেই সবকিছু প্রিপারেশন শেষ করে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ এই কাজগুলো রমজানে করা যায় না, মানে অনেকটা টায়ার্ড লাগে, কষ্ট হয়ে যায়। আর তাছাড়া রমজানে এমনিতেও অনেক কাজ থাকে, দামও বেড়ে যায় সবজির। সবজির দাম অনেক বেড়ে যায় তখন। এই তো এই কয়েকটা টমেটো নিয়ে নিয়েছে, এগুলোই আমরা আজকে ফ্রোজেন করব। সবগুলো টমেটো ঢেলে নিলাম, কারণ এখানে বাছাবাছি করতে হবে কিছু। তো আমি ছোট ছোট গুলাই মানে গোটা গোটা রাখবো, ছোট ছোট, মানে বড় রাখবো না। আর যে বড় বড় টমেটোগুলো আছে ওগুলো আম্মু কেটে রাখবে, এই জন্য বেছে নিচ্ছে। ছোটগুলা রাখলে একটা সুবিধা হয় কি, মানে যখনই আমি বের করব তখন এটা তো আমার আবার আরেকটা প্রসেসিং এ মানে তরকারিতে দিতে হবে, তো ছোটগুলাই তখন আমার মানে করতে সুবিধা হবে। ওগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করে দিব, তখনই আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হবে। তো আম্মু এখানে বড় টমেটোগুলো আলাদা করে নিচ্ছে, কারণ বড় টমেটোগুলো ওইভাবে রাখলে অনেক কঠিন হয়ে যায় কাজ করা। তো আমি এই কয়টাই রাখবো এখন আপাতত। ওগুলাই ঝুড়িতে রেখে দাও। আর এই তো এই বড়গুলো আমি মানে কাটার জন্য রাখছি, এই তো এগুলা। আর ওই ছোটগুলো এখন ওয়াশ করে আমরা এমনিতেই এইভাবেই ডিপে ঢুকিয়ে দিব পলিথিন বেঁধে। হ্যাঁ, এতে করে কি হবে, আমাদের আর অসুবিধা হবে না টমেটোগুলো বের করতে। এই তো আম্মু টমেটোগুলো ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে, আর উপরে যে একটা সবুজ অংশ আছে ওটাও ভালো করে ফেলে দিতে হবে। ওটা কেন ফেলে দিতে হবে আম্মু? এটা যদি আমি প্রয়োজন করবো পরিষ্কার করেই করি, এটা তো একটা বাড়তি জিনিস, কি দরকার রাখা। এটা টমেটোকেও নষ্ট করে ফেলে। আম্মু এখন সবগুলা টমেটো নুন পানি থেকে তুলে নিচ্ছে, আর এরপরে আমরা আবার পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিব। অনেকে বলে আমরা সবজি নাকি না ওয়াশ করেই রেখে দিই, তা আজকে তাদের জন্য দেখিয়ে দিলে আমরা 3 বার ওয়াশ করি। হ্যাঁ সত্যি, আসলে এটা আমার অনেকবার আমার কমেন্টে আসছে যে আপু ধুম নাই এরকম বলে। আসলে কোনো জিনিস কি না ধুই বলেন, ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, তো এই জন্য অনেক সময় পুরা ধোয়াটা দেখাই না আর কি। তাতে মনে করে যে আমি নাকি ধুই না, এই জন্য এখন পুরাপুরি ধুয়ে দেখালাম। তো লবণ পানিতে ধোয়ার পরে এখন আবার এমনিতে ওয়াশ করে নিলাম। এই তো এখন আম্মু সবগুলা মুছে নিচ্ছে ভালোভাবে, কারণ ও টমেটো স্কিনে পানি থাকতে পারবে না। যেগুলো আমি এখন মানে প্রথম ফ্রোজিংটা যেটা করব সেটার জন্য আমি মুছে নিচ্ছি, আর যেগুলো দ্বিতীয় ফ্রোজিংটা করব সেটার জন্য আমার মুছতে হবে না, তো সেটা না মুছলেও চলবে। এই তো আম্মু এইভাবে পলিথিন বেঁধে এখন ফ্রিজে রেখে দিবে। হ্যাঁ এইভাবে রেখে দেবো, আর কোনো প্রসেসিং নেই এটা সবচেয়ে সহজ পদ্ধতি, আর এটা সবচেয়ে খাওয়ার সময় এটা সহজ, আর করতেও সহজ, দুটোটাই সহজ। আমি বেশিরভাগ এইভাবেই রাখি, কারণ গোটাটা রাখলে আমার কাছে খুবই ভালো লাগে। সবগুলা টমেটো এরকম স্লাইস করে কেটে এরপর বিচিটা ফেলে দিতে হবে। এই বিচিটা যদি না ফেলি তাহলে এই টমেটোগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। ফ্রোজেন করার পরে স্বাদ নষ্ট করে দেয়, মানে কেটে করলে আর কি। যদি আপনি কেটে না করে এমনি কোটা রেখে দেন তাহলে কিন্তু আর নষ্ট হবে না। তো আমরা তো কেটে ফেলেছি, তা আমরা বিচিগুলো ফেলে দিচ্ছি। এটা ফেলে দেবো না, এটা আজকে তরকারিতে ব্যবহার করে ফেলবো। একে চিকন চিকন করে একদম কেটে ফেলেছি। দিচ্ছি এভাবে, এই যে সাজিয়ে রাখলাম। আর ছোট মাছ যখন রান্না করে তখন আমি এই টমেটোটা ব্যবহার করি। হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগে খেতে, আর ছোট মাছের সাথে অনেক ভালো যায়। শখের পিজা কে না খেতে ভালোবাসে বলেন। এই তো শখের পিজার জন্য একটা কাজটা করছি এখন, না হলে কিন্তু লম্বা করে রাখলে কোনো অসুবিধা ছিল না।
তো পিজা বানাতে গেলে যখন গোল গোল মানে একটু চারকোনা চারকোনা লাগে তখনকার জন্য এই শেপটায় রাখছি আর কি। এই তো আম্মু এরকম বক্স বক্স করে কেটে এখন ফ্রোজেন করবে এগুলাকে, এই রকম বক্স বক্স। এই যে এটা কিন্তু নুডল স্যুপ এগুলাতে রান্না করার সময় দিলে ভালোই লাগে দেখতে। হ্যাঁ, আবার বিশেষ করে হচ্ছে এটা পিজার জন্য করতেছি। আমাদের ঘরে আবার আমরা ঘরোয়া পিজা বেশি বানাই খাই, আমরা পিজা তেমন একটা কিনি না ধরতে গেলে। সবগুলো কাটা শেষ, এখন আমরা ফ্রিজে রেখে দিব। আর আম্মু এখানে টমেটো খাওয়াও শুরু করে দিছে। আমারও অনেক প্রিয় এই টমেটো, আমি যদি কয় সবগুলা খেয়ে ফেলতে পারবো, এত প্রিয় কাঁচা টমেটো খাওয়াটা। শেষ, কাজ শেষ, এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। এটা হচ্ছে 3 নাম্বার পদ্ধতি যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব, মানে টমেটো পেস্ট। আর এটা আমার কাছে অনেকটাই সহজ একটা পদ্ধতি বলে মনে হয়। যারা টমেটো মনে করেন অনেক সময় তরকারিতে দেন, মানে হবে এটা, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই পদ্ধতিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো কাটা শেষ হয়ে গেছে, তো এখন এগুলোকে ব্লেন্ড করব। কিছুক্ষণ আগে যে বিচিটা বের করেছিলাম ওটাও দিয়ে দিবে। হ্যাঁ, এখন এর সাথে দিয়ে দিচ্ছি। একদম ব্লেন্ডার করে ফেলেছি, একদম ঘন হয়ে গেছে। আম্মু 2টা থালিতে দিতে চাচ্ছে, তো এই ট্রেতে একটু বেশি হয়ে গেছে আর থালিতে একটু কম হয়ে গেছে। এই জন্য আম্মু কি করতেছে, এখন ওখান থেকে কিছুটা এখানে দিয়ে দিবে। একটু শক্ত হয়ে গেছে, তো এখন আমি একটু কেটে দেব, কারণ বেশি শক্ত হয়ে গেলে আর কাটতে পারবো না। এখন একটু কেটে দিচ্ছি, যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন আর আমার রাখতে অসুবিধা হবে না, এই জন্য আসলে এরকম করা। কেউ চাইলে আইস মোল্ডও রাখতে পারেন, এতে করে সমস্যা হবে না। হ্যাঁ, আমাদের তো অনেকগুলো আইসফোন নেই, একটাই আছে, এই জন্য ওটা অন্য কাজে আছে। আর আইস মোল্ডে ছোট হয়, আম্মু আরো বড় বড় কিউবের দরকার, এই জন্য এরকম করে রাখে। হ্যাঁ, এইটাই। তো এখন আবার ফ্রিজে ঢুকিয়ে দেব, যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন মুটমুট করে ভেঙে যাবে, আর তখনই আমি একটা বক্সে অথবা পলিথিনে রেখে দেব। এই তো আমাদের টমেটোগুলো শক্ত হয়ে গিয়েছে, আর শক্ত হওয়ার পরে কিভাবে ব্যবহার করতে হবে ওটাই আম্মু দেখিয়ে দিচ্ছি। অনেক শক্ত হয়ে গেছে, তো আরো শক্ত হবে। তো কালকে ফ্রিজ পরিষ্কার করছি তো এই জন্য কম, একটু কম শক্ত হয়েছে। তারপর আমার মানে এখন ভিডিওটা শেষ করা উচিত, তাই দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন, এটা ব্যবহার পদ্ধতি। তা আমি এটা প্রথমে এই যে ছুলে নিয়েছি, একটু পানিতে ভিজাইছি, এইভাবে এইভাবে ভিজাইছি, আর তারপরে এটার বাকুলটা কি সুন্দর হয়ে উঠে এসেছে। তো যাই হোক, আর এই তো এখানে আমি ছেঁচে নিয়েছি হাম্বল দিস্তায়। তো এই যে ছেঁচলে ঠিক এরকম হবে, আর ওটাই আমরা ব্যবহার করব। হ্যাঁ, এটাই ব্যবহার করবো। তরকারিতে দিলে খুব সুন্দর করে মিশে যায়, এত ভালো লাগে খেতে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, আমি এই পদ্ধতিতে সবচেয়ে বেশি টমেটো রাখি। কত সুন্দর করে বাটিতে রেখে দিয়েছি, দেখেছেন? এখান থেকে আপনি চাইলে একটাও নিতে পারবেন, বেশি চাইলে বেশিও নিতে পারবেন, একদমই মানে ঝরঝরা। বাটিতে কেন রেখেছো আম্মু? আর বাটিতে রাখছি এই জন্য যে যখন আমি কোনো মানে জিবলো ব্যাগে রাখবো তখন এটা একটা কিছু চাপে চ্যাপটা হয়ে যাবে, আর তখন ভাল লাগবে না, লেগে যাবে একটার সাথে একটা। আর বাটিতে এভাবেই থাকবে, একদম মানে পারফেক্ট থাকবে, কোনো চ্যাপটা হবে না, এই জন্যই বাটিতে রাখছি। এভাবে কেটে রাখলে বাটিতে করে রাখবেন সব সময়, তাহলে সুন্দর লাগবে। পালং শাক কিভাবে ফ্রোজিং করতে হয় সেটা তো আপনাদেরকে বললাম না, ফ্রোজিংটা তো দেখালাম। তা আমি কিভাবে করেছি সেটাই এখন দেখাবো। এখন কুচু কুচু করে কেটে নিচ্ছি, তবে একদম কুচু করি নাই, মানে একটু বড় বড় করে রাখছি।
এটা অনেকটা বড় বড় করে, এই দেখেন কত বড় বড়, দেখেছেন? তো এভাবে বড় বড় করে কেটে তারপর এখন আমি ফ্রোজিং পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। বাটি নিয়ে নিছি, বাটি নিয়ে নিলাম, আর এর তো রেখে দিচ্ছি। চাপাচাপি করে রাখার দরকার নেই, যেরকম ভাবে আলতো হাতে রাখি ওরকম ভাবেই রেখে দিলেই হবে। এর তো পরে এগুলাতে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে। এর আগে আম্মু ওয়াশ করে নিয়েছিল। পানিতে মানে ডুবো ডুবো অবস্থায় দিতে হবে পানি। এই যে পানি ডুবো ডুবো অবস্থা হয়েছে, এই যে এইভাবেই দিতে হবে। এভাবে পানি দিয়ে বাস ঢাকনা দিয়ে রেখে দেবেন, আর কোনো রকম কিছু করতে হবে না, ব্যাস এতটুকুই। যখন খাবো তখন বাস নামিয়ে ভিজাবো, তার বরফটা ছুটে যাবে, ছাঁকনি দিয়ে তুলে তরকারিতে দিয়ে দেবেন, শেষ। পকোড়া বানানো যাবে এটা দিয়ে? হ্যাঁ, পকোড়াও বানানো যাবে, সবকিছু বানানো যাবে। তবে মাছ দিয়ে রান্না করলে মানে একটু বেশি ভালো লাগে আর কি। বেগুন তো সারা বছর পাওয়া যায়, তাহলে কেন ফ্রোজেন করতেছ? বেগুন সারা বছর পাওয়া গেলেও সারা বছর আমাদের টাকা বাড়ে না, বুঝছো? আর রমজানের সময় তো দাম বাড়ে, যেটা বললা না? এটাই তো, রমজানের সময় বেগুনের দাম তো আকাশ ছোঁয়া হয়ে যায়, তখন তো আমরা কিনা খেতে পারি না। আর আমাদের বাচ্চারা বেগুনি অনেক পছন্দ করে, অর্ধেক বেগুনের জন্য রোজাও থাকে। এই জন্যই বেগুন ফ্রোজিং করতেছি, যাতে রমজানে দাম বাড়লেও আমরা খেতে পারি। দুই পদ্ধতিতে আম্মু ফ্রোজেন করবে, একটা গোল আর একটা লম্বা, দোকানের মতো যেটা সেটা। ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, তো এখন আমি এই জন্য এইভাবে কাটছি। একটু মোটা মোটা করে কাটতে হবে, ফ্রোজিং করলে কিন্তু একদম পাতলা করলে চলবে না। এতে এগুলোকে এখন আমরা হলুদ পানিতে ভিজিয়ে রাখবো, যাতে ফ্রোজেন করার পরে বেগুনটা কালো না হয়ে যায়। 20 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখতে হবে, এতে করে আর ফ্রোজেনের পরেও কালো হবে না, আর এখনো কালো হয়ে যাবে না। হ্যাঁ, ভুলও কিন্তু লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু একদমই ক্রিস্পি হবে না, সুন্দর হবে না। হ্যাঁ, তো পানি ছেড়ে দিবে। লবণ দিলে কি হয়, বেগুনটা ভাজার পরেও কাঁচা কাঁচা থাকে, এই জন্য লবণ। এখানে আমরা দিয়েছি হলুদ, চিনি আর বেকিং সোডা। আর এভাবে লেড়ে চেড়ে উল্টে উল্টে দেন, তাহলে মানে সবগুলোতে আর কি ভালোভাবে মিশে যাবে। অনেকক্ষণ ভিজিয়ে রাখবো এইভাবে। এই তো এখানে বেগুনগুলোকে এখন শুকাইতে হবে, তা আমি এই জন্য একটা পুরান চাদর ছিল ওটা বিছিয়ে নিচ্ছে। এই তো এখন পেপারও বিছিয়ে নিচ্ছে আম্মু। আমরা পেপারের উপরে রাখি দিব। তো এরকম পেপারের উপরে আম্মু শুকাইতে দিয়ে দিয়েছে। এগুলা যখন পানি শুকাই যাবে, এরপরে আমরা এগুলাকে বক্স করে রেখে দিব। ভালোভাবে পানি শুকিয়ে যেতে হবে, আর এরপর টিস্যু দিয়ে উপরে এটাকে মুছে ফেলবো না আম্মু? হ্যাঁ, এই তো টিস্যু নিয়ে আসছি। টিস্যু দিয়ে ভালোভাবে এটাকে মুছে ফেলবে। এভাবে পানিগুলো নিয়ে নিতে হবে। পলিথিন দিয়ে এভাবে রেখে দিয়েছে, যাতে একটা সাথে একটা লেগে না যায়। আর 2-3 ঘন্টার জন্য আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। হ্যাঁ, তারপরে যখন তো শক্ত হবে তখন নামিয়ে বক্সে ঢুকিয়ে ফেলবো। বেগুনগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, বরফের মতো। তো এখন আম্মু বক্স ভরে রেখে দিবে, এতে করে আর একটার সাথে একটা বেগুন লেগে যাবে না। খুব সুন্দর একটা আইডিয়া, এভাবে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যাবে। আর ইফতারের সময় বাস বের করে কয়েকটা বের করে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভেজে ফেললেই হবে। রমজানের জন্য সিমের বিচি ফ্রোজিং করছি। এখন এগুলোকে ঠান্ডা করে জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। এই তো করে ফেলেছি। এটা হচ্ছে লিকুইডটা, মানে যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা। তো দাগ দিয়ে রাখার সুবিধা এখন আম্মু আপনাদেরকে দেখাবে, দেখেন। এই দাগ দিয়ে রাখাতে দেখেন দাগে দাগে ভেঙে যাচ্ছে, দেখছেন কত সুবিধা। আমি যদি দাগটা না দিতাম না, তাহলে এই সুবিধাটা পেতাম না, মানে এলোমেলো হয়ে ভাঙতো, তখন আমারও দেখতে ভালো লাগতো না। এই যে এখন যখন যে টুকরাটা প্রয়োজন ওই টুকরাটা নামিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। এই তো অনেকগুলো হয়ে গেছে, দেখছেন। এখান থেকে 2 পিস দিলে তরকারি একদম ঘন হয়ে যাবে, আর খেতে একদমই আগের স্বাদই পাবেন, কোনো রকম পরিবর্তন হবে না। তো এখন অনেকগুলো আম্মু জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছে, এখন বাকিগুলোও ঢুকিয়ে দিবে।
তাইলে বক্স করেও রাখা যাবে, তাই না? হ্যাঁ, বক্স করেও রাখা যাবে, চাইলে বক্স করে রাখলেও ভালো। জিপলক ব্যাগে ফ্রিজে জায়গা কম খরচ হয়। হ্যাঁ, এটার জন্যই আমি জিপলক ব্যাগে, যেহেতু আমি অনেক খাবারই প্রয়োজন করি, তো এই জন্য আমার জন্য এটা অনেকটাই মানে সুবিধা। তো এই তো এখন আম্মু এক ধরনের প্যাকেটটা আটকিয়ে রাখবে যাতে বাতাস না আসে ঢুকে। দেখেছেন কত সুন্দর লাগছে, একদমই সহজ। আর এই সসটা তো যদি একটু কষ্ট করে করে রাখি, মানে এখন টমেটো একদম সস্তা, আর কদিন পর যখন 120 টাকা 30 টাকা 150 টাকা করে হবে, তখন আমরা এগুলো নামিয়ে নামিয়ে খেতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। তো আপনাদের যদি রমজান প্রিপারেশনে এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন, কিন্তু একদমই ভুলে যাবেন না। আর আজকাল আমি দেখছি আমাদের এই ব্লগগুলো অনেক ভালো লাগছে, আশা করি সামনেও আরো আমরা ভালো ভালো ব্লগ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।